Half the world's misjudgment of India comes from lack of experience. হুগলি নদী দিয়ে যখন আসছেন, কুয়াশার মধ্যে দিয়ে শহরটাকে একটু একটু করে ফুটে উঠতে দেখছেন। একটি গরু একজন বিচারককে দেরি করিয়ে দিতে পারে এবং কেউ প্রশ্ন করে না। A garden of paradoxes, বিরোধাভাসের বাগান। লোকে নদীটাকে নোংরা বলে, they call it dirty, I say it is crowded with history, belief and the stubbornness of faith. a palace funded by taxes and cooled by fans operated by hands that would never enter it. আজ আমরা কথা বলবো মার্ক টুয়েনের কলকাতা ভ্রমণ নিয়ে। সেই 1896 সাল। বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টুয়েন তখন একটা লম্বা সফরে বেরিয়েছিলেন, জানেন তো, মূলত ঋণ শোধ করার জন্য বক্তৃতা দিচ্ছিলেন দুনিয়া জুড়ে। হ্যাঁ, আর সেই সফরের অংশ হিসেবেই তিনি এসে পৌঁছন কলকাতায়। একদম। ওন ভ্রমণ কাহিনী, ফলোইং দ্য ইকুয়েটর আর সেই সংক্রান্ত কিছু লেখার উপর ভিত্তি করে আমরা একটু বোঝার চেষ্টা করব কেমন ছিল তার চোখে সেদিনের কলকাতা। মানে শুধু শহরটা কেমন ছিল তাই নয়, বরং ঔপনিবেশিক সেই সময়ের জীবনযাত্রা, তার নানান অদ্ভুত বৈপরীত্য, আর অবশ্যই টুয়েনের সেই তীক্ষ্ণ মজাদার পর্যবেক্ষণগুলো, সেগুলো নিয়েই আজকের আলোচনা। ঠিক, তার লেখার মধ্যে দিয়ে আসলে আমরা শুধু সেকালের কলকাতাকেই দেখব না, একজন সংবেদনশীল বুদ্ধিদীপ্ত বিদেশির চোখে পুরো ঔপনিবেশিক ব্যাপারটা কেমন ধরা দিয়েছিল সেটাও বুঝতে পারবো। উনি তো শুধু ঘটনার বিবরণ দেননি। না না, একদমই না। তার লেখার বিশেষত্বই তো হলো ওই রসিকতা আর শ্লেষ। অনেক গভীর কথা বলে গেছেন তার আড়ালে। সেই নানা দিকগুলোই একটু খুলে দেখার চেষ্টা করা যাক। তো টুয়েন যখন প্রথম এলেন কলকাতা, ঢোকার মুখেই এখানকার ভিড়, কোলাহল আর আবহাওয়া, এই তিনটে জিনিস তাকে বেশ নাড়া দিয়েছিল। হ্যাঁ, উনি তো লিখেছেন শহরটা নাকি নয়েজি অ্যান্ড ক্রাউডেড, মানে সাংঘাতিক ভিড় আর আওয়াজ। আর আবহাওয়া, সেটাও বলছিলেন বেশ হট অ্যান্ড ময়েস্ট, গরম আর যাকে বলে একেবারে জবজবে স্যাঁতসেঁতে। তবে একটা সুন্দর বর্ণনাও আছে কিন্তু। হুগলি নদী দিয়ে যখন আসছেন, কুয়াশার মধ্যে দিয়ে শহরটাকে একটু একটু করে ফুটে উঠতে দেখছেন, বেশ মুগ্ধ হয়েছিলেন। একটা অদ্ভুত প্রথম দেখা। আর এসেই তিনি শহরের মূল দ্বন্দ্বটা ধরে ফেললেন, তাই না? একেবারে। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী, ক্ষমতার ভরকেন্দ্র। আর টুয়েন খুব পরিষ্কার দুটো ছবি দেখতে পেলেন। একদিকে ব্রিটিশদের এলাহি এলাকা, যাকে বলা হতো হোয়াইট ক্যালকাটা, দারুণ সব বাড়িঘর, প্রচুর জাঁকজমক। আর অন্যদিকে সাধারণ ভারতীয়দের এলাকা, ঘিঞ্জি, ভিড়ে ঠাসা, দারিদ্র, মানে ব্ল্যাক ক্যালকাটা। এই যে দুটো চরম বিপরীত ছবি, এটাকে তিনি খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন, ওই যে আ গার্ডেন অফ প্যারাডক্সেস, বিরোধাভাসের বাগান। ঠিক তাই, বিরোধাভাসের বাগান। এই কথাটা কিন্তু শুধু কলকাতা নয়, গোটা ঔপনিবেশিক সিস্টেমটাকেই যেন ব্যাখ্যা করে দেয়। একদিকে উন্নয়ন, অন্যদিকে শোষণ, পাশাপাশি। আর এই বিরোধাভাসের বাগানে ঘুরতে ঘুরতেই তো টুয়েন তার সেই বিখ্যাত সব মজার মন্তব্যগুলো করেছেন কলকাতার লোকজনকে নিয়ে, এখানকার জীবনযাত্রা নিয়ে। হ্যাঁ, যেমন এক জায়গায় লিখেছেন শহরটা নাকি নানা রঙের মানুষ, কোলাহল আর বিভ্রান্তিতে পূর্ণ, অনেকটা আইরিশ স্টিউয়ের মতো, মানে সবকিছু মিলেমিশে একাকার। আবার দেখুন, সরকারি কাজকর্ম দেখেও খুব মজা পেয়েছেন। ওই যে লিখেছেন 5 জন মিলে একজনের কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আমলাতন্ত্র নিয়ে ঠাট্টা আর কি। রাস্তার দৃশ্যগুলো ওন খুব চোখে পড়েছে, যেমন যেখানে সেখানে গরু ঘুরে বেড়াচ্ছে, সেক্রেড কাউ। বা ধরুন, একদিকে সংস্কৃতে পণ্ডিত ভিক্ষুক, আবার পাশেই হয়তো চোস্ত ইংরেজি বলা ব্যাংকার। এই সহাবস্থানটা ওকে খুব ভাবিয়েছিল। আর ওই বিখ্যাত কথাটা, একটি গরু একজন বিচারককে দেরি করিয়ে দিতে পারে এবং কেউ প্রশ্ন করে না, এটা তো দারুণ স্যাটায়ার। সত্যি, এই ছোট ছোট মজার দেখতে পর্যবেক্ষণের মধ্যে দিয়েই কিন্তু উনি আসলে পুরো ঔপনিবেশিক সমাজটাকেই ধরছিলেন। একদম। ব্রিটিশদের নিয়েও তো কম বলেননি। ওই যে গভর্নর হাউসের বর্ণনাটা, আ প্যালেস ফান্ডেড বাই ট্যাক্সেস অ্যান্ড কুলড বাই ফ্যানস অপারেটেড বাই হ্যান্ডস দ্যাট উড নেভার এন্টার ইট। কি সাংঘাতিক কথা! ভাবুন একবার, সাধারণ মানুষের করের টাকায় তৈরি প্রাসাদ, আর সেটা ঠান্ডা রাখছে তারাই, যাদের সেখানে ঢোকারই অধিকার নেই। তীক্ষ্ণ বিদ্রুপ। হ্যাঁ, তবে শুধু ব্যঙ্গই নয়, ভারতীয় সংস্কৃতি বা ইতিহাসের প্রতি এক ধরনের শ্রদ্ধাও ছিল মনে হয়।
মানে ব্রিটিশদের হাবভাব নিয়ে মজা করলেও তাদের আতিথেয়তাও কিন্তু উনি গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আর বাবু কালচার মানে ওই ইংরেজি শিক্ষিত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী, তাদের নিয়েও ওন পর্যবেক্ষণ ছিল। খানিকটা মজা, খানিকটা সমীহ মেশানো আর কি। ঠিক। আবার কলকাতার ধর্মকর্ম, আচার অনুষ্ঠান, সেটাও ওর নজর এড়ায়নি। বিশেষ করে গঙ্গার ঘাট, সেখানকার স্নানের দৃশ্য। গঙ্গা নদীটাকে উনি দেখেছেন একই সঙ্গে খুব পবিত্র একটা ব্যাপার, আবার সাধারণ মানুষের রোজকার জীবনের অংশ হিসেবেও। বেশ কৌতূহল ছিল একজন বিদেশির চোখে। এই যে বলছিলেন না, লোকে নদীটাকে নোংরা বলে, দে কল ইট ডার্টি, আই সে ইট ইজ ক্রাউডেড। হ্যাঁ, উইথ হিস্ট্রি, বিলিফ অ্যান্ড দ্য স্টাবারনেস অফ ফেথ, মানে ইতিহাস, বিশ্বাস আর আস্থার ভিড়। অসাধারণ একটা ভাবনা। সব মিলিয়ে দেখলে কলকাতা শহরটা টুয়েনের কাছে ছিল ঔপনিবেশিক শাসনের একটা জলজান্ত মঞ্চ, বৈপরীত্যে ভরা, নাটকীয়তায় পূর্ণ, আর তার মধ্যে টিকে থাকার একটা অদ্ভুত ক্ষমতা। উনি তো এটাও বলেছিলেন যে পশ্চিমারা ভারতকে ভুল বোঝে কারণ তাদের অভিজ্ঞতার অভাব। হাফ দ্য ওয়ার্ল্ডস মিসজাজমেন্ট অফ ইন্ডিয়া কামস ফ্রম ল্যাক অফ এক্সপিরিয়েন্স। ঠিক। এমনকি সেকেলে পন্টুন ব্রিজ, মানে আজকের হাওড়া ব্রিজ, বা কলকাতার খামখেয়ালি আবহাওয়া, ছাতা নিলে বৃষ্টি, না নিলে রোদে পুড়ে যাওয়া, এগুলো নিয়েও বেশ মজার কথা লিখেছেন। তবে এটাও স্বীকার করেছেন যে অল্প সময়ে একটা শহরে সবকিছু বুঝে ওঠা সম্ভব নয়। অবশ্যই, সেটা তো ঠিকই। তাহলে মোটের ওপর বলা যায় মার্ক টুয়েনের কলকাতা পর্যবেক্ষণটা কিন্তু নিছক একটা ভ্রমণ বিবরণী নয়। এর মধ্যে ব্যঙ্গ আছে, সহানুভূতি আছে, আবার গভীর অন্তর্দৃষ্টিও আছে। ঔপনিবেশিক কলকাতার যে জটিল ছবিটা, তার সব রং, সব বৈপরীত্য নিয়ে উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এই বিবরণটা আমাদের সেকালের কলকাতার একটা অন্য রকম চেহারা দেখায়। ওর দৃষ্টিভঙ্গিটা, মানে শ্লেষের মধ্যেও যে একটা শ্রদ্ধাবোধ ছিল, সেটা শহরটাকে বুঝতে খুব সাহায্য করে। আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো শহরটা টিকে থাকার ক্ষমতার উপর ওর জোর দেওয়া। ওই যে শেষ দিকে বলেছিলেন, সৌন্দর্য বা নোংরামি নয়, যেটা মনে থাকে সেটা হলো এর সহনশীলতা, সেই অকুত ভয়, নাটকীয় চমৎকার সহনশীলতা। দারুণ কথা। এই কথাটা আজও খুব প্রাসঙ্গিক লাগে। আচ্ছা, একটা জিনিস ভাবার মতো, টুয়েন আজ থেকে প্রায় ১২৫ বছর আগে যে সহনশীলতার কথা বলে গেছিলেন, আজকের এই দ্রুত বদলাতে থাকা কলকাতায় সেই সহনশীলতা কি একই রকম আছে, নাকি তার ধরন সময়ের সঙ্গে পাল্টে গেছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।